নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আবার একটা ছোট্ট প্রতিবেদন নিয়ে চলে এসেছি। বেসিক্যালি প্রতিবেদনটা হবে আমাদের দেশ এবং জিওপলিটিক্যাল সিচুয়েশন নিয়ে। দেখো, কিছুদিন আগে মোদিজি একটা লাইভ প্রেস কনফারেন্স যখন করছিলেন, তখন তিনি বলেছিলেন সোনা কিনতে না এবং তোমার গ্যাস এবং তেল যাতে কম ব্যবহার হয় এই কারণে ওয়ার্ক ফ্রম হোম করতে। আচ্ছা, এই কথাটা মোদিজি কেন বলেছিলেন? কারণ সম্প্রতিকালে আমরা দেখেছি ইরান আর আমেরিকার যুদ্ধের ফলে স্টেট অফ হরমুজটা ব্লক করে রেখেছিল ইরান দ্বারা। সেই জায়গার থেকে প্রাকৃতিক তেল এবং গ্যাস আমাদের দেশে আসছিল না। এটা বেসিক্যালি হয়েছিল এই কারণে, কারণ আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করি প্রতিদিনের জন্য ব্যবহার করি, সেটা হচ্ছে তেল এবং গ্যাস। গ্যাস আমাদের রান্নার কাজে লাগে, গ্যাস আমাদের কিছু বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজে লাগে, গ্যাস আমাদের যানবাহনের ক্ষেত্রেও কাজে লাগে। তেল তেলও আমাদের খুব প্রয়োজন। আর যেহেতু গ্যাস আর তেলের উৎপাদন আমাদের দেশে নেই, আমাদের দেশে যেটুখানি গ্যাস বা তেল পাওয়া যায় সেটা আমাদের যে দরকারটা তার থেকে অনেক 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 বেশি কম। এবং তেল তো আমরা বিভিন্ন দেশ থেকে পেয়ে যাই, যেমন রাশিয়া থেকে, ভেনিজুয়েলা থেকে, আমেরিকা থেকে, মিডল ইস্টের কিছু কিছু দেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে আমরা তেল পেতে পারি। কিন্তু প্রাকৃতিক গ্যাস পাওয়াটা খুবই কঠিন। প্রাকৃতিক গ্যাস আমরা বেসিক্যালি ইউএই, তারপরে তোমার কাতার, এই সমস্ত দেশ থেকে আমাদের দরকারের প্রায় 40% তেল, সরি গ্যাস আমরা সেই মিডল ইস্টের দেশ থেকে আনি। আর তুমি যদি ম্যাপটাকে ফলো করো তাহলে দেখতে পাবে যে ইউএই আর কাতার এই যে দেশগুলো রয়েছে এটা স্টেট অফ হরমুজের কাছেই, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আচ্ছা, যখনই একটা জিনিস দেখবে যে যখন কোনো জিওপলিটিক্যাল ক্রাইসিস তৈরি হয়, তখনই যে সমস্ত দেশগুলো অয়েল এবং গ্যাসের জন্য বিদেশি শক্তির ওপর ডিপেন্ড করে থাকে, তখন তাদের ওপর একটা ইকোনমিক ক্রাইসিস আসতে পারে। আর আমরা এটুখানি বুঝতে পারছি যে আমাদের দেশে একটা ইকোনমিক ক্রাইসিস আসতে চলেছে। দেখো, যতদিন না ইরান আর আমেরিকার মধ্যে এই যুদ্ধটা বন্ধ হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের গ্যাস এবং তেলের জন্য একটু ক্রাইসিস ভুগতে হবে। আর এই গ্যাস আর তেলের সরবরাহ যদি আমাদের দেশে বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের ইকোনমির ওপর কিন্তু অনেকটা বেশি আঘাত পড়বে। আমরা জানি আমাদের ফরেন রিজার্ভ $700 বিলিয়ন ওপর চলে গেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই ফরেন রিজার্ভ 700 বিলিয়নের নিচে চলে এসছে। এটা কেন হয়েছে? দেখো, গ্যাস আর তেল যে কেনার জন্য হিউজ কোয়ান্টিটিতে টাকা লাগে। আমরা প্রায় বছরে 100 থেকে 150 বিলিয়ন ডলারের তেল এবং গ্যাস বিদেশি বিদেশি জায়গার থেকে কিনি। এখানে আমরা ইউএস ডলারের উপয়োগ করি এবং এখন যেহেতু ইউএস কিছুটা আনাকানি করছে, এর জন্য আমরা ইউরো এবং চাইনিজ ইয়নের ওপরও যেতে পারি। ঠিক আছে? আচ্ছা, এর থেকে বেরিয়ে আসার সব থেকে বেশি উপায় যে আমরা যে ইলেকট্রিফিকেশনের উপর যাচ্ছি, মানে ইভির উপর যাচ্ছি, সেটাকে আরো গতিতে এগোতে হবে। আর সব থেকে বেশি যে দরকারি কথাটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশে একটা জিনিস সব থেকে বেশি রয়েছে, সেটা হচ্ছে গিয়ে থোরিয়াম। এই থোরিয়াম থেকে কিন্তু এখন থোরিয়াম বেস ব্যাটারিও কিন্তু একটা কোম্পানি বানাচ্ছে আমাদেরই দেশে। তো যতদিন না পর্যন্ত আমরা বিদেশি শক্তির উপর ডিপেন্ড হয়ে থাকবো, ততদিন পর্যন্ত আমাদের দেশে কিন্তু এরম ক্রাইসিস হতে থাকবে। এবং মোদিজি বলেছে সোনা যাতে বেশি না, 1 বছর আমরা সোনা না কিনি। এটা কেন বলেছেন? কারণ আমাদের দেশে যে সোনাটা উৎপন্ন হয় সেটা আমাদের মানুষ যা কেনে তার থেকে কিন্তু অনেক কম। আমরা এই সোনা আনি কিন্তু বিদেশ থেকে। ঠিক আছে? সে বিদেশ থেকে আনার সময় সেই সোনাগুলোকে আমাদের ফরেন কারেন্সিতে কিনতে হয়, ইন্ডিয়ান কারেন্সিতে কিনতে পারি না। হয়তো আমরা এখানে ইন্ডিয়ান কারেন্সিতে কিনছি, কিন্তু এটা কিন্তু যখন আমরা বিদেশ থেকে কিনি তখন আমাদের ফরেন কারেন্সি দিয়ে কিনতে হয়, সেটা হচ্ছে ইউএস ডলার বা ইউরো। আচ্ছা, এই কারণের জন্য যাতে ফরেন রিজার্ভ আমাদের স্টেবল থাকে, সেই কারণের জন্য কিন্তু বলা হয়েছে 1 বছর যাতে আমরা সোনা না কিনি। আচ্ছা, তোমরা যে স্ক্রিনে ম্যাপটা দেখতে পাচ্ছ, এখানে একটা জিনিস তোমরা ফলো করে থাকবে যে হঠাৎ করে বাংলাদেশ, নেপাল, তারপরে তোমার শ্রীলঙ্কা, তার আগে মালদ্বীপ ছিল, এরা এত ভারত বিদ্বেষী হয়ে গেছে কেন? কারণ হচ্ছে সবসময় একটা জিনিস মাথায় রাখবে। আমি জানি অনেকে দৈনন্দিন কাজ করার পর হয়তো দেশের নিউজ দেখতে পছন্দ করে, তারা এতটা জিনিস মাথা ঘামায় না, কিন্তু অ্যাওয়ারনেস হওয়া ভালো, জেনে রাখা ভালো যে যারা জানে না যে পলিটিক্যাল পার্টিসগুলো এই সমস্ত ইস্যুগুলোকে যদি মানে রেজ না করে, তাহলে কিন্তু আমাদের দেশের মানুষ মানে জেগে থাকবে না, সারা ঘুমিয়েই থাকবে। কারণ কি হয়েছে, এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ এখানে, যে বাংলাদেশ হঠাৎ করে আমাদের নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী, বিএসএফ কে যে 500 থেকে 600 কিলোমিটার বর্ডারটাকে দিয়ে দিল, জমি অ্যালোকেট করে দিল 45 দিনের মধ্যে। এই ফেন্সিংটা কত দরকার ছিল? কারণ
অবিলম্বে বাংলাদেশি পাচারকারী এবং আমাদের দেশে কিছু পাচারকারীরা মিলে আমাদের দেশ থেকে জিনিসপত্র ওই দেশে ট্রান্সফার হচ্ছিল। এর মধ্যে বিভিন্ন রকম সরঞ্জাম আছে, মাদকদ্রব্য থেকে শুরু করে বিভিন্ন রকম ইল্লিগাল জিনিসগুলো, সেগুলো ওই বর্ডার থেকে পাচার হতো। এই পাচারটাকে আটকানোর জন্য কিন্তু এতদিন পর্যন্ত আগের সরকারকে বলা হয়েছিল, কিন্তু আগের সরকার জমি অ্যালোকেট করেনি, ইভেন টাকা নেওয়ার পরও জমিকে অ্যালোকেট করেনি। কিন্তু এই সরকার আসার পর জমি অ্যালোকেট করে দিয়েছে এবং দ্রুততার সাথে এখানে ফেন্সিং শুরু হবে। আচ্ছা, বাংলাদেশ থেকে এখানে এত আওয়াজ আসছে, বেসিক্যালি বাংলাদেশের কিছু কিছু মানুষ এমন করতো, তারা দু জায়গার ভোটার ছিল। এক তো তারা বাংলাদেশের সিটিজেন, উপরন্তু তারা এইখানে এসে তারা এখানকার ডকুমেন্টস বানিয়ে এই দেশেরও সিটিজেন হয়ে যেত, বা কোনো মহিলাকে বিয়ে করে এখানকার সিটিজেন হয়ে যেত। অতএব তারা বাংলাদেশের ইলেকশনের সময় বাংলাদেশে গিয়েও ভোট দিত, এবং তারা ভারতের ইলেকশনের সময় ভারতে এসেও তারা ভোট দিত। তো এখানে যদি এই ফেন্সিংটা লাগানো হয়ে যায়, তাহলে কি একেবারে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে? একদম না। কারণ যে সমস্ত জায়গা, দেখো, পশ্চিমবঙ্গের বর্ডার সব থেকে বেশি বাংলাদেশের সাথে লাগে, ভারতের সব থেকে বড় বর্ডার যে দেশের সাথে লাগে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ, আর তার মধ্যেও প্রায় 4,000 কিলোমিটারেরও বেশি বাংলাদেশের বর্ডার আমাদের বাংলাদেশের সাথে লাগে। সেখানে 2,000 কিলোমিটারেরও বেশি পশ্চিমবঙ্গের সাথে লাগে। পশ্চিমবঙ্গটা হয়ে গেছিল বাংলাদেশিদের কাছে এন্ট্রি পয়েন্ট, কারণ তারা অবিলম্বে বাংলাদেশ থেকে ইল্লিগাল রুটের দ্বারা ভারতে এসে সেখানকার সিটিজেন হয়ে পাসপোর্ট পেয়ে বিদেশে গিয়ে বিভিন্ন রকম খারাপ কাজের সাথে লিপ্ত হয়েছে। এবং এরা যখন ধরা পড়েছে বিদেশের মাটিতে, ভারতের পাসপোর্ট যখন দেখিয়েছে, তখন ভারতের এম্বাসির কাছে কল গেছে, এবং এম্বাসি যখন ভেরিফাই করেছে তখন আইডেন্টিফাই হয়েছে যে এরা বাংলাদেশি। এই কারণে ভারতের ছবি কিন্তু বিদেশে অনেকটা পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই জিনিসগুলোকে আটকানোর জন্য আমাদের ইন্টারনাল সিকিউরিটি এবং ন্যাশনাল সিকিউরিটিকে আরও প্রভুত্ব দিতে হবে। তো এখানে কি হবে, যে ফেন্সিং করার পর পুলিশ আর কেন্দ্র সরকার মিলে একসাথে মিলে, কেন্দ্রীয় বাহিনী মিলে একসাথে মিলে আইডেন্টিফাই করবে যে এরপর কোন কোন জায়গাতে সুড়ঙ্গ রয়েছে। এই সুড়ঙ্গগুলো এমন এমন জায়গা রয়েছে, একটা গ্রামের দুখানা বাড়ি রয়েছে, একটা বাড়ি বাংলাদেশে আর একটা বাড়ি ভারতে। তো এখানে হতে পারে কোনো বাড়ির ভেতরে কোনো সুড়ঙ্গ রয়েছে, বা কোনো নালার ভিতরে সুড়ঙ্গ রয়েছে, কোনো জঙ্গলের ভিতরে সুড়ঙ্গ রয়েছে। তো এগুলোকে আইডেন্টিফাই করার জন্য রাজ্যের যে পুলিশ রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী যে রয়েছে, তারা জয়েন্টে যদি কাজ করে, তাহলে এই ইমিগ্রেন্টসগুলো এবং ইল্লিগাল যে রুটগুলো রয়েছে সেগুলোকে বন্ধ করা যাবে। কারণ কেন্দ্রে এবং রাজ্যে একই সরকার চলছে। আচ্ছা, হঠাৎ করে বাংলাদেশে ভারত বিদ্বেষী হচ্ছে কেন? এটা বেসিক্যালি বুঝতে হবে যে তারা অবিলম্বে এই দেশে এসে কুকাজ করে ওই দেশে পালিয়ে যেত। এই দেশ থেকে প্রচুর পরিমাণে টাকা তারা কামাতে পারতো। কিভাবে? সেটা ইল্লিগাল রুটের দ্বারা। কারণ এখানে যদি একটা বালিশের দাম 10 টাকা হয়, কথার কথা বলছি, বাংলাদেশে সেটা তারা বেচতে পারতো 20 টাকা। আর কাস্টম ডিউটিতে যদি লিগাল রুটে নিয়ে যেত, সেই বালিশটার দাম বাংলাদেশে গিয়ে দাঁড়াতো 30 টাকা। তো এইভাবে তারা টাকা কামিয়েছে। তো সেই ইল্লিগালি রুট যারা এই পাচারকারীরা রয়েছে, তাদের একটা বিশাল পরিমাণে অর্থ কালেক্ট হয়ে গেছিল, এবং সেগুলোর সাথে সাথে সেই অর্থগুলো তারা বিভিন্ন রকম পলিটিক্যাল পার্টিতে ইনভেস্ট করতো, এবং সেই পলিটিক্যাল পার্টি ইনভেস্টমেন্টের ফলে তাদেরকে প্রোটেকশন দিত। ঠিক আছে? তো এখানে ইনভেস্টিগেশন হচ্ছে যে কারা কারা এই কাজের সাথে লিপ্ত রয়েছে, কারা নেই, সেগুলোর উপরও চর্চা হচ্ছে। এবং একটা জিনিস, তুমি ম্যাপটাকে ভালো করে দেখো, যে নেপাল হঠাৎ করে ভারত বিদ্বেষী হয়ে গেল। এটার কারণ হচ্ছে বেসিক্যালি, দেখো, চায়না আর আমেরিকা দুটো হচ্ছে পৃথিবীর সুপার পাওয়ার। কোনোদিনও চায়না নিজের পজিশন ছাড়তে চাইবে না, ইউএস নিজের পজিশন ছাড়তে চাইবে না। ভারত যে দ্বিতীয় বা তৃতীয় অপশানে যেতে পারে, এটা চায়না আর আমেরিকা দুজনেই চায় না। অতএব ইউএস এর একজন খুব বরিষ্ঠ পলিটিশিয়ান, সে বলেছিল, এখন যে ইউএস ট্রাম্পের ক্যাবিনেটের রয়েছে, সে বলেছিল যে চায়নার সময় আমরা যে ভুলটা করেছি সেটা ভারতের সময় করব না। এই কথাটা কেন বলেছিল? কারণ যখন 1990s পর চায়নার যখন ইকোনমিক বুম শুরু হলো, তখন ইউএস কিন্তু চায়নাকে বিপুল পরিমাণে সাহায্য করেছিল। কারণ ইউএস জানতো যে সোভিয়েত ইউনিয়নকে আটকাতে হলে চায়নাকে আমাদের ফরে নিতে হবে। সেখানে চায়না কিন্তু ওয়ার্ল্ডের ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠলো। বিভিন্ন ধরনের জিনিস, যেমন র্যাম থেকে, কম্পিউটারে লাগানো র্যাম থেকে শুরু করে, ফোনের র্যাম থেকে শুরু করে, প্রসেসর থেকে শুরু করে, বিভিন্ন জিনিস, মোবাইল ফোন থেকে শুরু করে সব কিছু কিন্তু চায়নায় ম্যানুফ্যাকচার হতো, এবং চায়নায় এখনও ম্যানুফ্যাকচার হয়। আর রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের যে বিপুল পরিমাণে ভান্ডার রয়েছে, যেগুলো এই জিনিসগুলো বাড়ানোর জন্য দরকার, সেগুলো কিন্তু চায়নাতেই পাওয়া যায়। তো চায়না নিজেকে নিজে একটা দরকার করে তুলেছে পৃথিবীর কাছে। হঠাৎ করে চায়নাকে যদি কেউ বয়কট করে, সে চলতে পারবে না। অতএব চায়না কি করছে, যে
এই সমস্ত ভারতের প্রতিবেশী দেশগুলো যে রয়েছে সেই দেশগুলোতে চায়না বিপুল পরিমাণে অর্থ ইনভেস্টমেন্ট করছে, ওখানকার পলিটিক্যাল পার্টিগুলোকে পয়সা দিচ্ছে এবং সেই পলিটিক্যাল পার্টিগুলোই তোমার আমাদের এগেনস্টে কথা বলছে সত্তায় আসার পর। আচ্ছা, এগুলো করে চায়না কি লাভ পাচ্ছে দেখো। আমি কোনোদিনও চাইবো না যে আমি ফার্স্ট পজিশন থেকে সেকেন্ড পজিশনে যাই, এটা তো স্বাভাবিক বিষয়। ইউএসএ কেন করছে এগুলো, ভারতের এগেনস্টে কেন যাচ্ছে, পাকিস্তানকে বাঁচিয়ে কেন রেখেছে? বেসিক্যালি ইউএসএ চায় না যে ভারত একটা নিউট্রাল কান্ট্রি, কোনো নিউট্রাল কান্ট্রি যদি সুপার পাওয়ারের পজিশনে চলে যায় তাহলে বিশ্বের যে সমস্ত নিউট্রাল কান্ট্রিগুলো রয়েছে এবং গরিব কান্ট্রিগুলো রয়েছে তাদের পক্ষ ভারত নিতে পারবে। কিন্তু ইউএসএ সেইখানে চায় না। এটা কারণ কি? কারণ ইউএসএ সবার মসিহা হয়ে থাকতে চায়, তোমরা দেখেছো হলিউড মুভিগুলোতে। তো এইটাকে থেকেই বুঝতে হবে যে ইউএসএর শত্রু হওয়া ভালো, বন্ধু হওয়া ভালো না। ইউএসএও চায় না যে ভারত আগে যাক, আর চায়নাও চায় না। এই জন্য ইউএসএ চায়না একসাথে রয়েছে। আর জি টু তো ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছিল যে জি টু হচ্ছে গ্লোবাল টু, মানে গ্লোবালে দুখানাই সুপার পাওয়ার থাকবে, একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে ইউএসএ। ঠিক আছে, চায়নাও কিন্তু জানে যে সেই ইউএসএ কে কোনোদিনও বিট করতে পারবে না, আর ইউএসএও জানে যে চায়নার মাটিতে চায়নাকে কোনোদিনও ইউএসএ হারাতে পারবে না। অতএব ভারতের এখানে সব থেকে যে বেসিক্যালি দরকারটা সেটা হচ্ছে আত্মনির্ভরতা। আমরা যত আত্মনির্ভর হব তত পরিমাণে আমরা এগোতে পারবো। যেমন আজকে যে সমস্ত প্লেন আমাদের আকাশে উড়ছে, এই প্লেনের যে জেট ইঞ্জিন টেকনোলজিটা রয়েছে এটা কিন্তু আমাদের কাছে নেই, এটা ইউএস এর কাছে রয়েছে, ইউরোপের কাছে রয়েছে এবং রাশিয়ার কাছে রয়েছে আর চায়নার কাছে রয়েছে। তো আমাদেরকে এই জিনিসগুলোর উপর বেশি ইনভেস্টমেন্ট করতে হবে যাতে আমাদের দেশে নিজের শক্তিটা আমরা নিজেরাই তৈরি করি। তো অতএব আজকের এই প্রতিবেদনটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর ভিডিওটাকে লাইক করে দেবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।